বাংলা সাহিত্যের রোমাঞ্চকর গল্পের ঝাঁপি নিয়ে সেজে উঠেছে আমাদের গল্প পাড়া। আপনারাও আমাদের সাহায্য করুন না, আমাদের গল্প পাড়াকে ঢেলে সাজাতে। দেশে বিদেশে আপনার যত বন্ধু বান্ধব আছে তাদের সাথে শেয়ার করুন না আমাদের গল্পগুলো। আমাদের গল্প আপনার কেমন লাগছে, পরবর্তী সময়ে কি ধরনের গল্প শুনতে চান, অথবা এমন কোনো গল্প যেটা আপনি অডিও স্টোরির মাধ্যমে শুনতে চান, জানান না আমাদের কমেন্ট বক্সে। আমাদের আগের গল্পের লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, নিচে ওই লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা আছে না, ওইটাকে একবার ক্লিক করে দেবেন। আর তার পাশে যে ঘন্টাটা আছে সেটাও একবার বাজিয়ে দেবেন। তাহলে আমরা যখনই গল্প পাড়ার নতুন কোনো বাড়িতে যাব, তখনই আপনাদের কাছেও আমন্ত্রণ চলে যাবে। প্রতি মুহূর্তে আমাদের চারপাশে যে কত ঘটনা নিরন্তর ঘটে চলেছে তার হিসাব রাখাই দায়। এর মধ্যে এমন কিছু ঘটনা আছে যার যুক্তিযোগ্য ব্যাখ্যা দেওয়া কঠিন হয়ে পড়ে, অর্থাৎ অবিশ্বাস্য। আবার মাঝে মাঝে আমরা দোটানায় পড়ে যাই। কোনো কোনো ঘটনা আমাদের বিশ্বাস আর অবিশ্বাসের মাঝামাঝি এনে ফেলে দেয়। সেদিন আধার রাতের কালো অন্ধকারে আমি আর পল্টু যে ঘটনার মুখোমুখি হয়েছিলাম, সেটা সত্যি অবিশ্বাস্য। কিন্তু বিশ্বাস না করার মতন কোনো ব্যাখ্যাই আমাদের কাছে ছিল না। এই পরিস্থিতিতে সমাধান একমাত্র আপনাদের হাতে। আপনারাই বলুন, সেই রাতে ঘটে যাওয়া ঘটনাটা বিশ্বাসযোগ্য নাকি পুরোটাই অবিশ্বাস্য? এই মায়াজালের উত্তর খুঁজতেই আমাদের গল্প পাড়ার আজকের নিবেদন, প্রবোধ বিশ্বাসের রোমাঞ্চকর সাহিত্য কীর্তি অবিশ্বাস্য। প্রামাণিক সিনেমার কাছ থেকে চূর্ণী নদীর ব্রিজের দূরত্ব প্রায় 200 গজের। এই পথটুকু সেই বিকেল 5:15 থেকে এখন 6:15 পর্যন্ত পল্টু আর আমি যে কতবার পায়চারি করেছি তার হিসেব নেই। পা ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে। সেই সঙ্গে মনের মধ্যে নানা রকম কোলাহল শুরু হয়ে গেছে। নদীর ধারের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে পল্টু আমাকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার বলতো? এই শম্ভুটা এখনো এলো না কেন? ওর তো ঠিক 5:30টায় সময় আসার কথা ছিল। ওর ওই ওই নতুন গল্প অলৌকিক শোনাবে বলেছিল না আজকে? আমি অধৈর্য হয়ে বললাম, দেখ, হয়তো ট্রেনে কোনো গন্ডগোল হয়েছে, দিদির বাড়ি থেকে ফিরতেই পারেনি এখনো। চল না, ওর ওর বাড়ি গিয়ে একটা খবর নিয়ে আসি। পল্টু ওর বাম হাতের কবজিতে বাঁধা রেডিয়াম ঘড়িটার দিকে চোখ নামিয়ে বলল, দাঁড়া, 6টা বেজে মাত্র 3 মিনিট হয়েছে। ওই ওই রেলিংয়ের ধারে বসে আর আধ ঘন্টা অপেক্ষা করে দেখি। 6:30 বেজে গেলে উঠে পড়বো খন, তারপর না হয় ওর বাড়ি যাওয়া যাবে। কি বলিস? অনিচ্ছা সত্ত্বেও পল্টুর পিছু পিছু ব্রিজের দিকে হেঁটে গেলাম। রেলিংয়ের একধারে ঘাসের ওপর রুমাল বিছিয়ে বসলাম। নদীর ধারে সন্ধ্যাবেলার ঠান্ডা হাওয়া, আহা, প্রাণ জুড়িয়ে গেল। সে ক্লাস 8-এ পড়বার সময় থেকেই প্রতিদিন এই ব্রিজের রাস্তায় কিছুক্ষণ হাঁটার পর আমরা এখানে বসেই গল্পগুজব করি। বর্তমানে আমরা ডিগ্রি কোর্সের ছাত্র, রানাঘাট কলেজে পড়ি। গতকালকেও 5টা থেকে প্রায় 6টা পর্যন্ত আমরা এখানে বসেই গল্প করেছি। বাড়ি ফিরতে ফিরতে শম্ভু বলেছিল, বুঝলি, একটা গল্প মাথায় এসেছে। কাল রাতেই লিখতে শুরু করে দেবো ভাবছিলাম। নামও একটা ভেবে রেখেছি, বুঝলি। শোন নামটা, অলৌকিক। কেমন, বেশ জাদরেল না নামটা? আমি বললাম,
অলৌকিক নাম যখন রাখলি তখন ভূতের টুতের ব্যাপার আছে নিশ্চয়ই, হ্যাঁ ঠিক তো? শম্ভু বলল, আরে আমার বড় মামা সার্ভে ডিপার্টমেন্টে কাজ করে না, তোরা তো জানিস। ওই একবার ওই সার্ভের কাজে উনি ওই ছোটানাগপুরে 5 দিন ছিলেন। সেই সময় এক সাঁওতাল পল্লীতে একটি অবিশ্বাস্য অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেছিলেন। এই গত পুজোতে যখন আমি মামার বাড়ি গেলাম না, তখন মামা আমাকে এই গল্পটা বলছিল। তা আমি ভাবছিলাম সেই ঘটনার সঙ্গে কিছু কল্পনার রং টং মিশিয়ে লিখবা, কেমন হবে বলতো? পল্টু আর আমি সেই অলৌকিক গল্পটি শোনার জন্য আজ বিশেষ আগ্রহ নিয়ে এসেছিলাম। শম্ভুর মাথায় যখনই কোনো নতুন গল্পের প্লট আসে, এখানে বসেই আমাদের শোনায়, মতামত নেয়, তারপর লেখে। বলা বাহুল্য, ওর সব গল্পই আমাদের ভালো লাগে। শম্ভু আমাদের গর্ব। ক্লাস 9 থেকেই শম্ভু গল্প লেখা শুরু করেছে। ইতিমধ্যে কলকাতার 2টি নামী কিশোর পত্রিকায় ওর 3টি গল্প ছাপা হয়েছে। ইদানিং শম্ভু আবার অভিনয়ের দিকেও খুব ঝুঁকেছে। রবীন্দ্রভবনে অনুষ্ঠিত ক্লাবের কয়েকটি নাটকে অভিনয় করে যথেষ্ট প্রতিভার পরিচয় দিয়েছে। আর সিরিয়াস চলে তো এক কথায় অপূর্ব অভিনয় করে। মাঘ মাসের শেষ শীত যাই যাই করছিল, কিন্তু দিন কয়েক আগে হঠাৎ বৃষ্টি হওয়াতে ঠান্ডাটা আবার জাঁকিয়ে বসেছে। আজ সারাদিনে আকাশ মেঘলা ছিল, আর এখন উত্তরের বাতাস হু হু করে বইছে। কনকনে ঠান্ডা হাড় পর্যন্ত কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। গায়ের চাদরটা দিয়ে মাথা নাক জড়িয়ে নিলাম। পল্টু মাথাটা মাফলার দিয়ে বেশ করে জড়িয়ে নিয়েছে। ওর পরনে মোটা টেরিকটের প্যান্ট, গায়ে ফুল হাতা জম্পেশ সোয়েটার। শীতের 7 দিনেই ওকে কাবু করে। যদি জানতাম শম্ভুর জন্য এমন দেরি হবে, তাহলে আমিও তৈরি হয়ে আসতাম। বেশ কিছু দূরে নদীর কিনারে শ্মশানে দাউ দাউ করে চিতা জ্বলছে। এখান থেকে স্পষ্ট দেখা যায় একদল সব যাত্রী খোল করতাল নিয়ে হরিনাম করতে করতে আমাদের পেছনের রাস্তা দিয়ে শ্মশানের দিকে চলে গেল। আর ঠিক তখনই আমার মনে পড়ে গেল, আজ যে অমাবস্যা। এমনিতেই এই আকাশ মেঘলা থাকায় বিকেল থেকেই অন্ধকার হয়ে আছে। আর এখন এতই অন্ধকার যে পল্টুর মুখটাও ভালো করে দেখা যাচ্ছে না। আমি একটু সরে এসে পল্টুর গা ঘেঁষে বসলাম। আমায় সরে বসতে দেখে পল্টু জিজ্ঞাসা করল, কিরে বিশু, তোর ভয় করছে নাকি? পল্টুর কথা শুনে মনে হলো হয়তো মনে মনে হাসছে, তাই বললাম, না না, ভয় করবে কেন? আরে আমি শম্ভুর কথা চিন্তা করছিলাম। জানিস, সকালে ট্রেনে তুলে দেওয়ার সময় ওর গলাটা কেমন ভারী মনে হয়েছিল। ওকে জিজ্ঞাসাও করেছিলাম, কিরে শম্ভু, তোর গলার এই অবস্থা হলো কি করে? শম্ভু বলেছিল, আর বলিস না, কাল সারা রাত জানলা খুলে হয়তো শুয়েছিলাম, তো তাই হয়তো একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। নিখা তুই দিদির বাড়িতে গিয়ে জ্বর হয়েছে জানিস। শোন না, আর বসে লাভ নেই, ওর বাড়ি গিয়ে খবর নিয়ে আসি। চল, দেখ তো কটা বাজলো। 6:35। চল, ওর বাড়ি গিয়েই দেখি। পল্টুর কথা অসমাপ্ত রয়ে গেল। ওপার থেকে ব্রিজের উপর দিয়ে বেশ স্পিডের সঙ্গে একটা জিপ এপারে রানাঘাটের দিকে চলে গেল। সেই গাড়ির হেডলাইটের আলোয় আমরা দুজনেই দেখলাম শম্ভুর মতোই লম্বা লম্বা পা ফেলে আপাত মস্তক চাদরে ঢেকে কে যেন আমাদের দিকে এগিয়ে আসছে। পল্টু বলল, ওই আসছে বাছাদন। এত দেরি করলো, আজ ওর একদিন কি আমারই একদিন। এই সকালে যাওয়ার সময় বলেছিল ঠিক 5:30টার সময় তোদের সঙ্গে মিট করব, আর এখন এই ওর 5:30টা। আজ অমাবস্যা। মাসিমা মানে শম্ভুর মা খুব সকালে উঠে সিদ্ধেশ্বরী মন্দিরে নাতির আরোগ্য কামনা করে পুজো দিয়েছিলেন। বেশ কয়েক মাস ধরে শম্ভুর 1.5 বছরের ভাগ্নে বাপ্পার খুব জ্বর, পেটের অসুখ, এসব নানা উপসর্গে ভুগছিল।
প্রসাদী ফুল মিষ্টি নিয়ে আজ সকাল 8টার রানাঘাট লোকালে শম্ভু দিদির বাড়ি নৈহাটি গিয়েছিল। আমরা স্টেশনে এসে ট্রেনে তুলে দিয়েছিলাম। শম্ভু একটু কাছাকাছি আসতেই পল্টু দাঁত খিচিয়ে বলল, কি রে শম্ভু, এই তোর 5:30? আমরা সেই 5:15 থেকে একবার প্রামাণিক সিনেমা আর একবার ব্রিজ করেছি। 1000বার পায়চারি করে পায়ে ব্যথা ধরিয়ে এই আধ ঘন্টা হলো এখানে বসেছি, আর এতক্ষণে তোর আসার সময় হলো। ততক্ষণে পল্টুর থেকে প্রায় 1 গজ দূরে ধপাস করে পড়ে গেছে শম্ভু। তারপর অতি কষ্টে শ্বাস টেনে টেনে খড়খড়ে গলায় বলল, তো তোরা আমায় ক্ষমা করে দে ভাই। আমি ইচ্ছা করে তোদের ঠান্ডার মধ্যে বসিয়ে রেখে কষ্ট দিতে চাইনি। আমি 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 নিরুপায় ছিলাম। আমার বুকে মাথায় মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে ভাই। আ- আমি আমি আর আমি আর পারছি না, মারাত্মক যন্ত্রণা হচ্ছে। আমি বললাম, তো তোর হয়েছেটা কি? এমন করে কথা বলছিস কেন? শম্ভু শ্বাস টেনে টেনে বলল, সেই কথাই তো তোদের বলবার জন্য এত কষ্ট করেও তোদের কাছে ছুটে এলাম। জানিস জানিস দিদির বাড়ি থেকে খেয়ে দিয়ে ওই 2টো নাগাদ নৈহাটি স্টেশনে এলাম। তখন কৃষ্ণনগর লোকাল ঢুকছে। আজ দুপুরের খাওয়াটা একটু বেশি হয়ে গেছিল। এই স্টেশনের কাছে একটা পানের দোকান থেকে 1 কিলো পান কিনে মুখে পুড়ে তারপর ট্রেনে উঠেছিলাম। কিছুক্ষণ পরেই ট্রেন ছেড়ে দিল। বেশ ভিড়ও ছিল আজ। দরজার কাছে রড ধরে দাঁড়িয়েছিলাম। বড়দা ব্রিজ পেরোতেই মুখের মধ্যে পানের পিকটা বড্ড ঝামেলা করতে লাগলো। বাইরের দিকে ঝুঁকে মাথাটা বাড়িয়ে পানের পিক ফেলাম। সঙ্গে 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 পোস্টে মাথায় প্রচন্ড বাড়ি খেলাম। রোডে ধরা ডান হাতটা আলগা হয়ে গেল। চুপ করে পড়ে গেলাম নিচে। ও ও মাথায় মাথায় অসহ্য যন্ত্রণা। আমি আমি আর সরতে পারছি না। খুব যন্ত্রণা হচ্ছে। হঠাৎ করে তড়াক করে লাফিয়ে উঠে ছুটে যে পথে এসেছিল সেই পথেই অন্ধকারে মিলিয়ে গেল শম্ভু। মুহূর্তের ঘটনা আমাদের দুজনকে হতবাক করে দিল। আমি আর পল্টু দুজনে কতক্ষণ যে দুজনের মুখের দিকে তাকিয়ে বসেছিলাম তার আন্দাজ নেই। কয়েক মুহূর্ত পরে হাসিতে ফেটে পড়ল পল্টু। হাসতে হাসতে বলল, বুঝলি না, আজকাল অভিনয় করে শম্ভু পাক্কা অভিনেতা হয়ে গেছে। এই অমাবস্যার অন্ধকারে আমাদের ভয় পাইয়ে দেওয়ার জন্য কেমন একটা সিরিয়াস অ্যাক্টিং করে চলে গেল দেখলি। চল ওর বাড়ি গিয়ে এই নিখুঁত অভিনয়ের জন্য অভিনন্দন জানিয়ে আসি। পল্টুর কথায় অবিশ্বাস করার মতো কিচ্ছু ছিল না। ইদানিং নানা নাটকের ডায়লগ শুনিয়ে শম্ভু আমাদের প্রায় তাক লাগিয়ে দিত। দশ মিনিটের হাঁটা পথে আমরা ওদের বাড়ির সামনে এসে পড়লাম। কিন্তু এ কি, বাড়ি ভর্তি লোকজন। কেমন আশ্চর্য লাগলো। এমন সময় ভেতর থেকে শম্ভুর দাদা উস্কো খুস্কো চুলে বিষণ্ণ মুখে বেরিয়ে এসেই আমাদের দিকে থমকে দাঁড়ালেন। তারপর থমথমে গলায় বললেন, তোমরা শম্ভুর খবরটা শুনেছ? কি খবর? শঙ্করদা নিজেকে সংযত রাখার প্রাণপণ চেষ্টা করেছিলেন, তবুও তার ঠোঁট দুটো বারে বারে কেঁপে উঠতে লাগলো। শেষ পর্যন্ত নিজেকে আর ধরে রাখতে পারলেন না। আমাকে আর পল্টুকে 2 হাত দিয়ে বুকে জড়িয়ে ধরে হাউ মাউ করে বাচ্চাদের মতো কেঁদে ফেললেন। শম্ভু আমাদের মায়া কাটিয়ে চিরদিনের জন্য চলে গেছে। আমাকে আর কোনোদিনও দাদা বলে ডাকবে না। দিদির বাড়ি থেকে ফেরার সময় চলন্ত ট্রেনে পানের পিক ফেলতে গিয়ে
আর বলতে পারলেন না শঙ্করদা। আস্তে আস্তে গলা বুঝে এলো তার। আমরা হতভম্বের মতো শঙ্করদার মুখের দিকে তাকিয়ে রইলাম। অপ্রত্যাশিত এই ঘটনায় আমাদের গলার স্বরও যেন কেউ কেড়ে নিয়েছিল। ঠিক 10 মিনিট আগে আমাদের সাথে যা ঘটল, শম্ভুর গল্পটা কি এর চাইতেও বেশি অলৌকিক হতো?